আমাদের আজকে এই প্রোগ্রামটা আয়োজিত করা হয়েছে ইউনিটি গ্যাস্ট্রো লিভার হসপিটালে। তার জন্য একটা জনস্বার্থে আমরা একটা ছোট একটা প্রোগ্রাম আয়োজিত করেছি, ঠিক আছে। তো আপনাদের সবাইকে এখানে নিয়ে আসার একটাই উদ্দেশ্য যে আপনারা পেটের সমস্যা থেকে যাতে ভয় না পান, সময় মতো যাতে চিকিৎসা করা, আর কোন জিনিসটা কোন সময় করলে ভালো থাকা যায় সেই ব্যাপারে যাতে আপনারা একটু জানতে পারেন। আর যেখানে সাথে এখন যোগা টিচারও একজন উপস্থিত আছেন, যে এরকম ব্যায়াম করলে পেটের সমস্যা থেকে আমরা একটু হলেও রেহাই পেতে পারি, জীবনে সুস্থ থাকতে পারি, ঠিক আছে। সেই ব্যাপারে কিছু ব্যায়াম আমাদেরকে দেখিয়ে দেবেন। আশা করছি এইসব ব্যায়াম আপনারা বাড়ি ঘরে করবেন আর ভালো থাকবেন, আর যে সমস্যাগুলো হচ্ছে সমস্যা থেকে একটু রেহাই পাওয়া যায়। উনি আছেন আমাদের সাথে, আমাদের যোগা টিচার। কিছু কিছু ব্যায়াম উনি দেখিয়ে দেবেন। এখন আপনারা চাইলে এখানে করতে পারেন। এখানে ম্যাট আমাদের অলরেডি দেখানো আছে, আপনারা এখানে আসুন ওনার সাথে। ঠিক আছে, আমাদের সাথে এখন আছে যোগা টিচার অভিজিৎ আচার্যি। কয়েকটা আসন এবং দুটা প্রাণায়াম আমি বলে দিব কীভাবে করতে হয়, এগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে। আমরা অলরেডি জানি যে একটা কথাই আছে, প্রিভেনশন বেটার দেন কিওর। আমরা যদি আগে থেকে আটকে দিই প্রবলেমটাকে, তাহলে আমাদের মেডিসিনেরই দরকার পড়বে। জাস্ট আমাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে। এইটুকু লাইফস্টাইলের মধ্যে আমরা জানি যে এক্সারসাইজ যোগা খুব বেনিফিশিয়াল। এক্সারসাইজ সবার জন্য সব বয়সের সবাই কিন্তু একরকম এক্সারসাইজ করতে পারবে, বাট যোগা ছোটো থেকে বড় সবাই করতে পারবে, যে কোনো সময়ই করতে পারবে। সো আজকে এখন চাচ্ছি যারা করতে চান প্লিজ আগে আসুন, বসুন এখানে। আমি দেখাচ্ছি একটা করে হওয়ার পরে আমাদের বজ্রাসন করাটা অত্যন্ত আবশ্যক, যেন আমাদের যে খাবারটা এটা খুব তাড়াতাড়ি ভালোভাবে ডাইজেস্ট হয়, ঠিক আছে। সো বজ্রাসন করার জন্য জাস্ট আপনাকে একটা পা ফোর, তারপরে দ্বিতীয় পা ফোর করতে হয়। এই পজিশনে আমি দেখাচ্ছি পিছনে যে আমরা পায়ের পজিশন ভি হিসেবে থাকবে, এটা মিডলে আমরা বলবো, এটা উপরে বলবো, ঠিক আছে। আর এই পজিশনে আমাদের সবসময় ব্যাক স্ট্রেট থাকবে আর হাত দুটো হাঁটুর উপরে থাকবে। এই পজিশনটা আমরা চেষ্টা করবো যেন মিনিমাম 5 মিনিটস আমরা করতে পারি খাবারের পর। এটা যে কোনো সকাল দুপুর হোক বিকাল হোক, আপনার যখনই খাবেন তারপরেই এই আসনটা করতে পারি খাওয়ার পরে। ট্রাই করুন, সমস্যা নেই, ট্রাই করুন। এই পজিশনে জাস্ট একটু খেয়াল রাখবেন, এই পজিশনে হ্যাঁ এই ব্যাকটা যেন স্ট্রেট থাকে জাস্ট। আর ব্রিদিং প্রসেস যেটা এটা নর্মাল রাখবেন, শ্বাস প্রশ্বাস যেটা শ্বাস প্রশ্বাসটা সবসময় নর্মাল থাকবে। এটার মধ্যে এরকম যেন না হয় যে শ্বাস আটকে রাখলাম বা ইয়ে করে নিলাম, এরকম নর্মাল আমরা যেভাবে থাকি ওইভাবেই শ্বাস প্রশ্বাসটা থাকবে। চেষ্টা করবেন অ্যাটলিস্ট 5 মিনিট যেন এটা করতে পারে। এই পজিশন থেকে আরেকটা আসন আমি ইন্ট্রোডিউস করছি। এটাকে আমরা যখন বজ্রাসনে থাকবো ওইটা থেকে জাস্ট হাত দুটো উপরে এবং সামনে যতটুকু সম্ভব হয়। সেম পজিশনটা এটার মধ্যে 5 মিনিটসে কোনো ব্যাপার না, এটার মধ্যে যতটুকু আপনি করতে পারেন, এটা আপনার ক্যাপাসিটির উপর। হ্যাঁ আচ্ছা, ব্যাক পেন আছে, এটা ব্যাক পেনের জন্য সমস্যা হবে না, এটা বলতে আপনাদের ব্যাক পেন যেগুলো আছে এটাও কিউর করবে। আমি এখন যা যা এরকম আসনগুলোই দেখাবো, যেগুলো একটা না শুধু ডায়াবেটিস পেশেন্টের জন্যই না শুধু, সাথে অন্যান্য যেমন ডায়াবেটিস পেশেন্ট, দেন ব্যাক পেন, যারা ওবেসিটি আছে এগুলোও কিন্তু কিউর করবে, ঠিক আছে। সো এই আসনটা কিন্তু ব্যাক পেনের জন্য যারা আছে তাদের জন্য এটা খুবই উপকারী। ট্রাই করুন। এটা আপনাদের ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করবে, কিন্তু প্রত্যেকটা আসন একবার করলে ধীরে আসুন, রিল্যাক্স। প্রত্যেকটা আসন অ্যাটলিস্ট চেষ্টা করবেন 2 থেকে 4 বার করার জন্য। এখন একবার করলে একটু নর্মালি একটু রিল্যাক্স করবেন, যখন আবার ব্রিদিং প্যাটার্নটা নর্মাল হয়ে যাবে তখন আবার গিয়ে নেক্সট টাইম আবার ট্রাই করবেন। না, শুধু বজ্রাসনটাই খাওয়ার পরে, আর বাকিগুলো আপনারা সকালে করতে পারেন, বিকেলে করতে পারেন।
যে কোনো একটা টাইম করলে হবে, এরকম না যে সকালও করতে হবে বিকালও করতে হবে। দুবার করলেও কোনো ক্ষতি নেই, যোগার কোনো মানে ক্ষতি নেই। আপনাদের ক্যাপাসিটির উপরে আপনারা যদি পারেন দুবেলাও করতে পারেন, কিন্তু মিনিমাম একবেলা তো করা অতি আবশ্যক। ঠিক আছে, তো প্রথম গেল বজ্রাসন, আর এটাকে বলে অ্যাকচুয়ালি বালা আসন। ঠিক আছে, এবার এই পজিশন থেকে সেম বজ্রাসন থেকে জাস্ট একটা আবার আমি ক্লিয়ার করছি, খাবারের পরে শুধু বজ্রাসন, অনলি বজ্রাসন। আর সকাল বা বিকালে বাকিগুলোকেও অ্যাড করবে, বজ্রাসন সহ বাকিগুলোকেও অ্যাড করবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট এই পজিশনে জাস্ট এটাকে মাউন্টেন পোজের মতন ধরে যে ব্যাকটাকে আমরা উপরের দিকে স্ট্রেচ করব, ব্যাকটাকে উপরের দিকে স্ট্রেচ করব কিছুক্ষণ, তারপর এটাকে আবার নিচের দিকে স্ট্রেচ করব এবং মাথায় চেষ্টা করবো উপরের দিকে তাকাবো। ব্যাক থাকলে এটাকে দুটো পজিশন কিন্তু একসাথে করাচ্ছি। এই পজিশন থেকে ব্যাক উপরে, এই পজিশন থেকে আবার ব্যাক ভিতরের দিকে থাকবে, কিন্তু চেষ্টা করবেন উপরের দিকে দেখা। এই পজিশনে প্রত্যেকটা মানে আপ অ্যান্ড ডাউন মিনিমাম 5 টাইম একসাথে করবেন, তারপর রিল্যাক্স করবেন, তারপরে গিয়ে অন্য একটা আসন করবেন। প্লিজ করুন। এটলিস্ট 5 টাইম করার চেষ্টা করবেন, যেন 5 বার উপরে 5 বার নিচের দিকে যেন থাকে। ঠিক আছে, হতে পারে দেখতে সিম্পল, একটু টাফ হতে পারে, বাট এটা ধীরে ধীরে আপনাদের অ্যাবডোমেন যে এরিয়াটা আছে এটা স্ট্রেনথেন করবে। এটাকে বলে উত্তম পদাসন। জাস্ট এই পজিশন থেকে পা দুটোকে স্ট্রেট করে জাস্ট 6 ইঞ্চিস উপরে উঠানোর চেষ্টা করবেন, এটা অ্যাপ্রক্সিমেটলি। জাস্ট সিম্পল ভাবে জাস্ট 6 ইঞ্চি আপনার মানে একটা অনুমান করেন যে 6 ইঞ্চি উপরে উঠানো, আর চেষ্টা করবেন হাঁটু যেন স্ট্রেট থাকে। ঠিক আছে, তাহলে মানে একটু প্রথম একটু দেখবেন যে হয়তো ব্যথাও করতে পারে এই আসনটাতে, পরের দিন একটু ব্যথা ফিল করবেন, কিন্তু এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একটু চেষ্টা করুন। চেষ্টা করবেন এটার মধ্যে যেন ব্রিদিং প্যাটার্নটা নর্মাল থাকে। আপনাদের ক্যাপাসিটির উপরে এটা ডিপেন্ড করবে, এটার মধ্যে কোনো টাইম নেই, যখন আপনাদের ক্যাপাসিটি মানে হিসেবে এর বাইরে যেতে হবে না। নেই, এটা যাদের মানে গ্যাসের প্রবলেম থাকে না, এটা গ্যাসের প্রবলেম এবং ডাইজেশন যাদের প্রবলেম থাকে এটা খুব ভালো মানে বলা হয়। এটা করলে আপনারা রিলিফটা একটু তাড়াতাড়ি পাবেন। ঠিক আছে, এটাকে বলে পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন, যাদের অলরেডি গ্যাস যদি জমে থাকে ওইটার মধ্যে গ্যাস অবধি মানে রিলিজ করে দেবে একটু ফুল। ঠিক আছে, তো এটাও সেম আপনারা অ্যাড করবেন, একটা পর একটা অ্যাড করবেন, এরকম না তাড়াহুড়া করে না, রেস্ট করে করে করবেন একটা পরে একটা। যতটুকু হয় ততটুকুর মধ্যেই হোল্ড করুন। ধীরে ধীরে আপনাদের যখন করবেন ধীরে ধীরে ফ্লেক্সিবিলিটিটা আসবে, তখন দেখবেন ফুল লেগে যাচ্ছে।
আমি ডক্টর অমিতাভ রায়। আজকে আপনারা সবাই জানেন, যেহেতু অলরেডি যোগা সেশন আপনাদের হয়ে গেছে, এই বিশ্ব আইবিডি দিবসে 2025-এ গত প্রায় 5 বছর ধরে আমরা এই দিনটিকে উদযাপন করছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে পৌঁছে দেওয়া এই রোগে কী ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে, এবং আপনারা নিশ্চয়ই বুঝবেন যে যারা বহু বছর ধরে এই রোগে ভোগেন তাদের মনে বিভিন্ন রকম ভ্রান্তি, বিভিন্ন রকম অবসাদ এবং বিভিন্ন রকম ভয় কাজ করে। এই ভয় ভীতি দূর করতে গেলে আমাদের কি প্রয়োজন? সংবাদ। একে অপরের সঙ্গে সংবাদ করতে হবে। এই রোগ সম্পর্কে গোড়া থেকে সত্যটা জেনে নিতে হবে। বিশ্ব আইবিডি দিবস পুরো বিশ্বেই পালিত হয়। এই আইবিডি দিবসের সবাই প্রথম জানতে চাইবে আইবিডি কি। অনেকে হয়তো এখানে আছেন যারা এই আইবিডি রোগ নিয়ে ভুগছেন, বা যারা হয়তো শুনেছেন বা অনেকেই শোনেননি। আইবিডি হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, মানে এই অন্ত্রের প্রদাহ। প্রদাহ বললে হয়তো বা টার্মটা আরও বেশি কঠিন হয়ে যায়। আর আমি প্রায়ই আমার পেশেন্টকে বলি, মেডিকেল ল্যাঙ্গুয়েজ কিন্তু একদম ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আমরা সাইন ল্যাঙ্গুয়েজ বা শর্ট হ্যান্ড যেমন সবাই বুঝতে পারি না, তাই মেডিকেল ল্যাঙ্গুয়েজও কিন্তু বোঝা সমস্যা এবং কঠিন। সবাই এই কথা মনে রাখবেন যে এই আইবিডিতে মূলত প্রথম কোনো সিমটমস নাও দেখা যেতে পারে। হতে পারে দিন কয়েক ধরে আপনার ডায়রিয়া হয়েছে, আবার পরের বছর সেই ডায়রিয়া হয়েছে, পেটে একটু মোচড় দিয়েছে। আইবিডি মূলত ধরা পড়ে এরপরে খুব সংশয় করলে, যেমন আমরা ধরুন ধরতে পারি পেটের মৃদু ব্যথা হচ্ছে, বা মলের সঙ্গে রক্তপাত হচ্ছে, বা রক্ত কমে গেছে, বা শরীরের ওজন কমে গেছে, স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এই ধরনের সিমটমস থাকলে আমরা নর্মালি আইবিডি আমরা সাসপেক্ট করি, এবং এই তুলনায় বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে ধরা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই রোগের জন্য সবচেয়ে প্রথম হচ্ছে কিছু হালকা টেস্টও কিন্তু বোঝা যায় যে আইবিডি হওয়ার কত প্রবণতা থাকে। পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে যেই রোগীরা ভুগছেন মূলত দেখা যাচ্ছে 2 থেকে 3 বছর ধরে এই সমস্যা ছিল, 2-3 বছর পর ধরা পড়েছে যে ওনারা আইবিডি রোগে ভুগছেন। এই 2025-এ এই আইবিডি রোগের মূল বার্তা হচ্ছে এই আইবিডি সম্পর্কে সতর্ক থাকুন, লুকিয়ে না রেখে সংবাদ করুন। তবে কার সঙ্গে করতে হবে? পাশের বাড়ির সঙ্গে না কিন্তু, ঠিক আছে? ওই পাড়ায় কিছু কিছু সব জানতা দাদা বা সব কথা বলার জন্য বৌদিকে বললে হবে না, ঠিক আছে? বলতে হবে ডাক্তারবাবুকে, যারা এই ফিল্ডে আছেন, বহু বছর ধরে এই রোগের সঙ্গে রয়েছেন যুক্ত এবং চিকিৎসা করছেন। সবচেয়ে প্রথম আপনারা মনে রাখবেন আইবিডি মূলত 2 রকম হয়। একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। এতে কি হয়? মৃদু মৃদু ব্যথা হয়, রক্তপাত হয় মলের সঙ্গে। এই কোলাইটিস ধরা অনেকটা ইজি, এবং মূলত আইবিডির ম্যাক্সিমাম রোগী আলসারেটিভ কোলাইটিস রোগে ভোগেন। তবে আরেকটা ভয়াবহ রোগ আছে, যেটাকে বলে ক্রোনস ডিজিজ। নামটা শুনলে একটু মনে হয় কঠিন নাম, কিন্তু ক্রোনস বলে একজন সায়েন্টিস্ট আছে, উনি এই রোগটাকে ডিটেক্ট করেছেন। ক্রোনস ডিজিজে আলসারেটিভ কোলাইটিস থেকে চিকিৎসা করা আরেকটু বেশি শক্ত। তবে ভয় পাওয়ার কিছু নেই। একটা জিনিস মনে রাখবেন, যেরকম নিয়মিত বিভিন্ন রোগে ওষুধ খেতে হয়, এই আইবিডি তো নিয়মিত ওষুধ খেতে অনেকেই হয়তো হতাশ হয়ে যায়, কতদিন ওষুধ খাবো। সবার একটাই প্রশ্ন, 1-2 মাস ওষুধ খাওয়ার পর আর কতদিন লাগবে, কিউরেবল কিনা। যেমন এখনো পর্যন্ত এই রোগের পুরোপুরি কিওর পাওয়া যায়নি, রিসার্চ চলছে, হয়তোবা কোনোদিন সেরকম কোনো ওষুধ পাওয়া যাবে। উচ্চ রক্তচাপ যে থাকে, প্রেশারও তো নিয়মিত ওষুধ খেতে হয়। তাহলে আইবিডিতে কেন আমরা নিয়মিত ওষুধ খাবো না? তাই যখনই এই প্রশ্নটা মনে আসবে, সবাই মনে রাখবেন যে ইনফেকশন, এই জিনিসটা একটু মনে রাখবেন সবাই। আগে যেমন ইনফেকশন ডিজিজ খুব বেশি হতো, এখন আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, এখন আমাদের ইনফেক্টিভ ডিজিজ কম হচ্ছে, কিন্তু ইনফ্লামেটরি ডিজিজ বেশি হচ্ছে। আমি বলছি না, বহু বছর আগে এক বিখ্যাত কমেডিয়ান ভানু বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা ঠিক বুঝে গেছেন। উনি বলেছেন আগের দিনের যত রোগ ছিল সব ছিল ইয়া ইয়া, মানে ডিপথেরিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া। আর উনি বলেছেন যে আজকের যুগে আগামীতে যে রোগ আসবে সব হবে ইস বা আস। ইনফ্লামেশন মানে ইস। দেখবেন আজকাল কি রোগ বলছে ডক্টররা, আমরা সবাই কি বলি? কোলাইটিস, এনকেফালাইটিস, হেপাটাইটিস,
মানে কি ইস, শেষে ইস আছে, ইস মানে হচ্ছে ইনফ্লামেশন। ভানু বন্দ্যোপাধ্যায় আরেকটা কথাও বলেছিলেন যে যখন কোনো রোগ ধরা পড়বে না তখন ডক্টর বলবে আস, মানে কি সর্দি হয়েছে কিসের থেকে হয়েছে, পেট খারাপ হয়েছে কিসের থেকে হয়েছে, ভাইরাস। ভাইরাস তো আর ধরা যায় না, তাই আমাদের বাঁচার জন্য একটা সুযোগ ওই ভদ্রলোক করে দিয়ে গেছেন, রোগ না ধরা পড়লে ভাইরাস। ঠিক আছে, আর সবাই মনে রাখবেন যে এই রোগে প্রতিষেধক কি, কিভাবে বাঁচা যায়। সবচেয়ে মনে রাখবেন যে হচ্ছে মেন্টাল পিস। পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে অনেকে ভাবে আমি আজকে এটা খেয়েছি এর থেকে বেড়েছে, বা কি কি খাবার খুব কড়াভাবে মানতে হবে। খুব আমাদের সঙ্গে ডায়েটিশিয়ান ম্যাডাম রয়েছেন, উনিও জানেন যে আইবিডিতে খুব কড়া ডায়েট করতে হয় না, অল্প একটু বেছে মেনে নিতে হয়। খালি মনের উত্তেজনার সঙ্গে আইবিডি বাড়তে পারে। পরীক্ষা এসে গেছে, যেমন আমাদের সঙ্গে ছাত্রী রয়েছে, ওনার যে পরিজন রয়েছে ওনার এই রোগ সম্পর্কে যাত্রাটা তুলে ধরবে। প্লিজ কর্নারে যে বসে আছেন, আমার নাম আকাশ ভৌমিক, আমার বাড়ি আগরতলায়। তো বিগত 1-2 বছর আগে আমার মার আইবিডি সমস্যা দেখা দিয়েছিল। তো কোনো ডক্টর এটাকে ধরতে পারেনি। তো ফার্স্ট অফ অল আমরা শিলচর গিয়েছিলাম। তো শিলচরের মধ্যে 20-25 টাকা মতো খরচা করে অনেক টাকা ওষুধ দিয়েছিল, কিন্তু এটা খেয়ে কোনো লাভ হয়নি। 1-2 মাস ওষুধ চলাকালীন মা ঠিক ছিল, তারপর ওষুধ শেষ হওয়ার পর মার আবার সিম্পটম দেখা দিল। এরপর এখান থেকে এসে আমরা আগরতলাতে অনেক মেডিসিন ডাক্তার দেখালাম, কিন্তু এখনও কোনো কাজ হয়নি। তারপর এর সাথে সাথে দিন দিন আমার মার শরীরের যে ওজনটা ছিল এটা দিন দিন কমতে ছিল, আর খাওয়া দাওয়ার মধ্যে কোনো রুচি হতো না। তারপর আমরা অনেক টাকা পয়সা জোগাড় করে মানে অমিতাভ স্যারকে আমরা দেখালাম। তো 1 মাসের মধ্যেই রোগ ধরা পড়ে গেল যে মার নাকি আইবিডি হয়েছে। এন্ডোস্কোপি করা হলো, তারপর কোলোনোস্কোপি করা হলো। তো এরপর থেকে আজ 6 মাস হয়ে গেছে। 6 মাস ধরে আমার মা মোটামুটি এখন সুস্থ আছে, রেগুলার ওষুধ খাচ্ছে এবং খাওয়া দাওয়া এখন ঠিক আছে। তো স্যার বললো যে আর একটু সময় লাগবে, কিন্তু আমরা স্যারকে অনেক বিশেষ করি, তো তার জন্য আপাতত স্যারের কাছে আমি ট্রিটমেন্ট করছি। এতটুকু আমার বক্তব্য। তাহলে আমাদের এটা বোঝা গেল এই শ্রোতা বন্ধু থেকে যে এই রোগ থেকে ঘাবড়ালে হবে না, রোগ ধরা পড়তে দেরি হতেই পারে। ঠিক আছে, তো এর মধ্যে কোনো দোষ বা ত্রুটির কোনো ব্যাপার নেই যে এখানে ধরা পড়েনি, এখানে ধরা হয় বিভিন্ন রোগ, এখানে ধরা পড়েনি, এখানে ধরা পড়েছে, এখানে ধরা পড়েনি, এখানে ধরা পড়েছে। মেন হচ্ছে ধরা তো পড়েছে, ধরা পড়ার পর চিকিৎসা তো চলছে, এবং চিকিৎসা ঠিক দিকে তো চলছে, পেশেন্ট সুস্থ হচ্ছে, পেশেন্ট তো সুস্থ হবে। ঠিক আছে, আজকে আমাদের সঙ্গে আরেকজন রয়েছে, যেমন উনি ঘটনা শুনিয়েছেন প্রায় 2 বছর। আমরা শুনে নেবো যার রোগ ধরা পড়েছে মাত্র 5 দিন আগে, 7 দিন আগে। উনি কি ভাবছিলেন রোগটা নিয়ে, কি মানে এরকম উপসর্গ নিয়ে কি ভাবা যেতে পারে। ওনার স্ত্রী আজকে থেকে 7 দিন আগে আমাদের এখানে ডিসচার্জ হয়েছে। উনি আজকে বায়োপসি রিপোর্টও পেয়েছেন, এতে আইবিডি ধরা পড়েছে। উনি এসছেন সিম্পল সমস্যা নিয়ে। ঠিক আছে, কিন্তু তখন থেকে আমাদের মনে হচ্ছিল যে রোগ একটু অন্যরকম হতে পারে। তো উনি ওনার কাহিনীটা একটু শেয়ার করবেন। নমস্কার সবাইকে। আজকে অ্যাকচুয়ালি আমার এখানে আসা হচ্ছিল না, আমি খুবই বিজি ছিলাম। তারপরেও অনেক ইয়ে করে আজকে আমি এখানে পর্যন্ত অ্যাটেন্ড করার জন্য এসেছি। তো অ্যাকচুয়ালি আমার মিসেসকে নিয়ে আমি দিন একটু খাওয়া দাওয়া নিয়ে একটু গ্যাস ট্যাস হচ্ছে। হ্যাঁ, ডাক্তার দেখেছি এদিকে এদিকে। অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। যখন কিছুদিন আগে এখানে আমরা 11 তারিখ হঠাৎ করে লুজ মোশন হয়, তো ওনাকে এখানে অ্যাডমিশন করি, সঙ্গে সঙ্গে এখানে ট্রিটমেন্ট শুরু হয় এবং খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট হয়। এবং 2 দিনের ভিতরে ও কী হয়েছে ডাক্তারবাবু আমাকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে, একদম বিশেষের এই সমস্যা হয়েছে। এবং যতটুকু সম্ভব উনি এমনভাবে কেয়ার করেছে হসপিটালে, এবং এখানে যারা স্টাফ ছিল ওরা খুব, আমি ছিলাম না এখানে, আমি অ্যাডমিট করে দিয়ে অফিসও করেছি, আবার সন্ধ্যাবেলা আসতাম, আমার মেয়ে একবেলা আসতো, সম্পূর্ণটা কেয়ার করেছে এখানে যারা নার্সিং স্টাফ আছে তারা। এবং ডাক্তারবাবু দিনে 2 বা 3 বেলা দেখেছে, যেটা মিসেস বলেছে। তো আমি অ্যাকচুয়ালি খুবই খুশি যে অল্প সময়ের মধ্যে এই রোগটা ধরা পড়লো, ওনার আলসার মতো হয়েছে। যাক, অনেকগুলো টেস্ট করে অনেক ডাক্তার দেখেছি, কিন্তু এতগুলো টেস্টের বা কী হয়েছে যতক্ষণ পর্যন্ত রোগ নির্ণয় হয়নি ততক্ষণ পর্যন্ত উনি ট্রিটমেন্ট চালিয়ে গেছে এবং পরীক্ষা নিরীক্ষা করে লাস্ট পর্যন্ত ডিসিশন নিয়েছে এই রোগ হয়েছে। যাক, আমি খুবই খুশি যে অল্প সময়ের মধ্যে আমি রোগটা নির্ণয় করতে পেরেছি ডাক্তারবাবুর মাধ্যমে। আমি ডাক্তারবাবুর কাছে আশা প্রকাশ করবো আমাদের এই রাজ্যের যত রোগী আসবে
যেরকম আশা নিয়ে আসবে, সে আশা প্রত্যাশা নিয়ে রোগীরা বাড়িতে যায় সুন্দরভাবে সুস্থ হয়ে, সে আশা প্রত্যাশা আমি ডাক্তারবাবুর কাছে রাখবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে আপনার এই প্রেরণাদায়ক এবং এই জার্নি সবার সঙ্গে শেয়ার করার জন্য। আজকে আপনাদের দিন। এই আইবিডি রোগের মোকাবিলার জন্য চতুর্থ স্তম্ভ রয়েছে, চারটি স্তম্ভ রয়েছে। এর মধ্যে একদিকে ডেফিনেটলি আমরা কেয়ার গিভার্স ডক্টর যারা আছি, সঙ্গে আমাদের একটা টিম প্রয়োজন। তার সঙ্গে যেমন নার্সিং টিম এবং প্যারামেডিক্যাল টিমের প্রয়োজন, ঠিক সেরকমভাবে কিন্তু আরেকটি স্তম্ভকে আমরা ভুললে হবে না, আরও দুটো স্তম্ভ। একটা হচ্ছে রুগী বা রুগিনী। ওনাদের সহযোগিতা ছাড়া, ওনাদের বিশ্বাস ছাড়া কোনো দিনও চিকিৎসা সঠিকভাবে বা সফলভাবে করা সম্ভব হবে না। তাই আমি বলি, পেশেন্ট হচ্ছে যে কোনো একটা হেলথ কেয়ার সিস্টেমের জন্য আমব্রেলার মতো, ছাতা। এই ছাতার নিচে আমরা সবাই আছি। আজকে এই হাসপাতাল হোক, এই আমাদের বিভিন্ন ডিগ্রি হোক বা আমাদের প্রতিভা হোক, কিভাবে ক্রমশ বাড়ে আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতা, আপনাদের বিশ্বাসে। এই জিনিসটা সব হেলথ কেয়ার প্রোভাইডার, প্যারামেডিক্যাল স্টাফ সবাইকে মনে রাখতে হবে। আর যেমন খুব জরুরি হচ্ছে চতুর্থ একটি স্তম্ভ। এখানের মধ্যে একটা পুস্তিকা রয়েছে এই রোগ সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য, এবং এই রোগকে কীভাবে আরও বেশি নিয়ন্ত্রণে রাখতে লাগবে